কালের অন্তিম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে টাঙ্গাইল জেলায় অবস্থিত পাকুটিয়া জমিদার বাড়ি, যেখানে রয়েছে আন্ধারকোটা। এক সময় এ প্রাসাদে চলত রাজকীয় আয়োজন। আজ সেটি নিস্তব্ধ, নীরব, ভগ্নপ্রায়। তবুও রাজকীয়তার ছাপ যেন এখনো মুছে যায়নি। সেই আন্ধারকোটার যে গোপন রহস্যটা, সেটা আজ আমি আর কখনো লোকমুখে শোনার কোনো প্রয়োজন নাই, কোনো মানুষের কাছ থেকে গল্প শোনার কোনো প্রয়োজন নাই। আজকে আমি নিজে আপনাদেরকে সেই আন্ধারকোটার আসল রহস্যটা আপনাদেরকে দেখাবো। এখানে কি মানে সত্যি ওই মানুষ এখানে এনে এই রুমে আটকে রাখছে না? জি, এটা ছিল জমিদারদের মানে আসল রহস্য। আর আন্ধারকোটার এই কাহিনী নিজ চোখে আন্ধারকোটা যদি দেখতে চান, বাস্তবে অনুভব করতে চান, তাহলে এই পাকুটিয়া জমিদার বাড়িতে আসবেন। এবং যতটুকু জানি এখন আন্ধারকোটাটা হলো পুপসারি। হ্যাঁ হ্যাঁ, আঁকড়ে ধরেছে এই জমিদার বাড়ির দেয়াল, ভাঙা দরজা আর নিস্তব্ধ প্রাঙ্গণ। বলছে শত বছরের ইতিহাস। জমিদার বাড়ির উত্তর পাশে গেলেই চোখে পড়বে শত বছরের পরিত্যক্ত কূপ। মাঠের এক পাশে অবস্থিত এই ভৌতিক নাট্য মন্দিরকে ঘিরে রয়েছে এক অজানা মৃত্যুর কাহিনী। 110 বছর। 110 বছর বাইজি মানে নর্তকী মারা গেছিল, ফাঁসি দিয়ে মারা গেছিল। কোথায় মারা গেছিল? নাট্য মন্দিরের দোতলায়, নাট্য মন্দিরের উপরে। হ্যাঁ হ্যাঁ, উপরে মারা গেছিল। ওইটা আত্মহত্যা করছিল। তখন ওইটা অনেক খোঁজাখুঁজি করার পর পায় না, তখন ওই পয়সাগুলা যে রাস্তা দিয়ে যখন জুতা পায়ে সাইকেলে চেপে, তারপর ঘোড়ায় চেপে ছাতা মাথা দিয়ে যেত, তাদের ধরে এনে ওই অন্ধকার ঘোড়ার মধ্যে রেখে হাত পা বেঁধে বুকে পাথর চাপা দিয়ে তাদের উপর নির্যাতন করা হতো। ওখানে নাকি কোনো লাইটের আলো বা সূর্যের আলো যায় না। আচ্ছা, জমিদারদের মূর্তি থাকতো, এরা তারা এখানে দুর্গা পূজা করতো। যেটিকে ঘিরে গ্রাম জুড়ে রয়েছে নানা রহস্য ও প্রচলিত কাহিনী। প্রিয় দর্শক, আমরা এখন এসে পৌঁছালাম পাকুটিয়া বাস স্ট্যান্ডে। আর এখান থেকে খুব কাছেই সেই ঐতিহাসিক পাকুটিয়া জমিদার বাড়ি। চারপাশটা দেখতে বেশ সুন্দর আর শান্তিপূর্ণ। এবার চলুন আমরা ভেতরে, ওই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করি। এটাই হলো পাকুটিয়া জমিদার বাড়ির প্রধান ফটক। প্রবেশ করেই মনে হলো যেন আমরা কয়েকশো বছর পেছনে ফিরে গিয়েছি। সামনে দাঁড়িয়ে আছেন একজন স্থানীয় আঙ্কেল, যিনি আমাদের পুরো বাড়ি ঘুরে দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার নামটা? মোহাম্মদ এমদাদুল হক খান লিটন। আঙ্কেল, আপনি কোন গ্রামের মানুষ? পাকুটিয়া। এই পাকুটিয়া না? এই জমিদার বাড়ির কোন পাশে, পেছনে নাকি দক্ষিণ পাশে? উত্তর পাশে। উত্তর পাশে না? আচ্ছা আচ্ছা। তো আপনি তো আপনার কাছ থেকে এই জমিদার বাড়ির যে হারানো ইতিহাস, আপনি তো মোটামুটি সবই সঠিকভাবে জানেন, তাই না? যতটুকু জানি ততটুকু বলতে পারবো। আচ্ছা, আমি পরোক্ষভাবে শুনছি যে আপনি সঠিক ইতিহাসটা জানেন, আপনার মুরব্বীদের কাছে শুনছেন, এবং আপনি নিজেও তো দেখছেন, তাই না, অনেকগুলো। তো সেই কারণে আপনার সাহায্য সহযোগিতা আমার একান্তই দরকার। অতএব আমি আপনার সাথে এই সম্পূর্ণ জমিদার বাড়িটা একটু ঘুরে দেখতে চাই। আপনি কি একটু সাহায্য করবেন আমাকে? অবশ্যই। স্থানীয় এই আঙ্কেলের কাছ থেকেই অনেক সঠিক তথ্য আমরা পেয়েছি, আর সেটাই এখন তুলে ধরব আপনাদের মাঝে। আশা করি চোখ দিয়ে খুব সুন্দর করে জমিদার বাড়িটি দেখুন এবং মনোযোগ দিয়ে আমাদের তথ্যমূলক কথাগুলো শুনুন। এই বাড়িটি মূলত ইংরেজ আমল ও তার আগেও বাংলার জমিদারি ব্যবস্থার একটি জীবন্ত নিদর্শন। এই বাড়িটি অবস্থিত নাগরপুর উপজেলায় টাঙ্গাইল জেলার পাকুটিয়া গ্রামে। আবার অনেক উৎসে বলা হয়েছে এটি 15 একর বিশাল পরিসর জুড়ে বিস্তৃত ছিল। ইংরেজ আমলের শেষ ভাগে এক ধর্নাঢ্য ব্যক্তি রামকৃষ্ণ সাহা মণ্ডল কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বাংলার এই অংশে এসে জমিদারি প্রথা শুরু করেন, এবং তার প্রধান উৎস ছিল চিনি, আখ এবং গুড়ের ব্যবসা। ভাবা যায় সেই যুগে গুড়ের ব্যবসা করে এরকম জমিদার বাড়ি নির্মাণ করা। এই রামকৃষ্ণ সাহা মণ্ডলের 2 পুত্র ছিলেন। এক হলো রাধাগোবিন্দ এবং 2 বৃন্দাবনচন্দ্র রাধাগোবিন্দ। রাধাগোবিন্দ সন্তানহীন থাকায় তিনি তার ভাইয়ের 2য় পুত্রকে দত্তক নিয়ে সম্পত্তি হস্তান্তর করেন।
বৃন্দাবন চন্দ্রের ছিলেন 3 পুত্র, ব্রজেন্দ্র মোহন, উপেন্দ্র মোহন এবং যোগেন্দ্র মোহন। এই 3 ভাই 1915 সাল নাগাদ 3টি বড় বড় ভবন নির্মাণ করেন। এভাবেই পাকুটিয়া জমিদার বাড়ি কমপ্লেক্স 3টি মহলে বা 3টি তরফ নামে পরিচিতি লাভ করে। নির্মাণ কাজের দিকে গেলে এই 3টি ভবন একরূপ নকশায় নির্মিত হয়েছিল প্রায় 15 একর আয়তনের মধ্যে। আর প্রত্যেক ভবনে রয়েছে গোটা বিলাসবহুল কারুকাজ, লতাপাতা দিয়ে ঘেরা দেয়াল, নারীর মূর্তি এবং ছোট ছোট ভাস্কর্য, আর কর্নিশ ও স্তম্ভে পার্শ্বশিল্পিক উপাদান। উল্লেখ্য যে প্রথম ভবনের বুকলিপিতে লেখা রয়েছে 1322 বঙ্গাব্দ 2 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিল 1915 সাল শ্রী বাবু ভূমেন্দ্র মোহন রায় এই নামের সঙ্গে সংযুক্ত ছিলেন। হঠাৎ করেই আমাদের ক্যামেরার সামনে পড়ল শত শত বছরের পরিত্যক্ত একটি কূপ। তো লিটন আঙ্কেল, আপনার পেছনে যে কূপটা দেখা যাচ্ছে এটা মূলত কত বছর যাবত পরিত্যক্ত এবং এটা তখনকার তৎকালীন সময়ে কে ব্যবহার করতো একটু যদি বলতেন। এটা জোরে বলেন। প্রায় 100 বছর। হ্যাঁ, প্রায় 100 বছর, কিন্তু এটা 100 বছর যাবত পরিত্যক্ত অবস্থায় আছে। এটা জমিদারদের স্ত্রী বা সন্তানের মেয়েরা যারা ছিল তারা এটা আমাদের এখানে গোসল করতো না? চারদিকটা একদম ইটের মোটা প্রাচীর দিয়ে আটকানো ছিল, এখানে সব ভেঙে ফেলা। চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। স্থানীয় এই আঙ্কেল এই কূপের সম্পর্কে একটু শর্টকাট বিবরণ দিলেন। তো সেই বিবরণটা শুনে আমার কাছে সত্যি অনেকটাই শরীরটা শিহরিত হয়ে যাচ্ছে। তো ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এই কূপটা দেখেন, প্রায় 150 বছর আগের নির্মাণ করা সেই যুগের কূপ এখনও সেভাবে বিদ্যমান রয়েছে। আর সংস্কারের অভাবে কূপটি প্রায় মৃত। লক্ষ্য করলে নিচের দিকে তাকালে দেখতে পারবেন ময়লা আবর্জনায় একদম কূপটি ভরে গেছে। এই 3টি ভবনের মধ্যে এই ভবনটি সর্বসেরা ভবন, কারণ এই ভবনে রয়েছে সেই ইতিহাসমূলক এবং রহস্যজনক সেই আন্ধারকোটা, যে আন্ধারকোটায় নিরীহ প্রজাদেরকে ধরে নিয়ে শাস্তি হিসেবে সে আন্ধারকোটায় ঢুকিয়ে দেওয়া হতো। আর সেটা এমনই রেডিয়েশন দ্বারা নির্মিত ছিল তৎকালীন সময়ে। সেই আন্ধারকোটার ভিতরে আমি দর্শক আগেও আপনাদেরকে জানিয়েছি, ওখানে সূর্যের আলো বা টর্চের আলো বা কোনো ধরনের আলো ওই রুমটাতে প্রবেশ করে না। সেই অদৃশ্য সেই আন্ধারকোটা সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে ধরব। আশা করি সেই আন্ধারকোটা সম্পূর্ণ একদম নিজের চোখে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। এই ভবনটিতেই এখন বর্তমানে সরকার কর্তৃক পাকুটিয়া BCRG ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়েছে। আর বাড়ির পেছনে রয়েছে বিশাল পুকুর এবং আঙিনা। স্থাপত্য ও ল্যান্ডস্কেপ ডিজাইনেও রয়েছে সেই সময়ের বিলাসবহুল ভাবনা। এই বাড়ির সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটও ছিল খুবই গুরুত্বপূর্ণ। সময় ছিল জমিদারি ব্যবস্থার। শুধু এ জমির মালিকই নন, স্থানীয় প্রশাসনিক বিচার কার্যক্রমেও এই জমিদাররা বিভিন্ন জায়গায় অংশ নিতেন। এই জমিদার বাড়ির পরিবার গ্রামীণ জনসাধারণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনোই রাখতেন না। এটা স্থানীয়দের ধারণা এবং স্থানীয়দের কাছ থেকে আমি যতটুকু শুনেছি ততটুকুই আপনাদের সামনে উদাহরণস্বরূপ আমি তুলে ধরলাম। তবে এই জমিদারদের কর্তৃক একটি বিদ্যালয় স্থাপন করা হয় সেই 1916 সালে। আর বিদ্যালয়টির নামটা হলো বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়। কিন্তু সময়ের সঙ্গে অনেক পরিবর্তন ঘটে।
1947 সালে দেশ বিভাজনের পর অনেক জমিদারই ভারতে চলে যান বা তাদের সম্পত্তি পরিত্যাগ করেন। জমিদার বাড়ির দায়িত্বে থাকা ভাইকে আমরা খুঁজে পেলাম, তার নাম হচ্ছে রানা। আর রানা ভাইয়ের সহযোগিতায় আমরা এখন দোতলায় উঠব, প্লাস সেই রানা ভাইকে নিয়েই আমরা এই সিঁড়ি বেয়ে সেই গভীরে মাটির নিচে যে গুপ্ত পথ রয়েছে সেই গুপ্ত পথ পেরিয়ে আমরা যাব সেই আন্ধারকোটায়। দর্শক, আন্ধারকোটা এবং এই জমিদার বাড়ির ভিতরের যে সৌন্দর্য এবং ধ্বংসাবশেষ আপনারা সম্পূর্ণ দেখুন। স্থাপত্যের দিক দিয়ে বললে এই বিল্ডিংগুলো পশ্চিমা ও স্থানীয় কারিগররা মেসনে এগুলো নির্মিত হয়। বিশিষ্টভাবে প্রতি ভবনের ছাদে নারীর মূর্তি রয়েছে, যার মুকুট হিসেবে ছিল বিবেচিত। জানলাগুলো একদম মন কাড়া, বা এ যুগে আপনি এ ধরনের কাঠের জানালা আপনি কখনো খুঁজে পাবেন না। আর বাড়ির সামনের অংশে রয়েছে সবচেয়ে বড় একটি মাঠ, সেটা তো আপনাদের শুরুতেই দেখিয়েছি, যেখানে জমিদাররা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতেন। যেমন নৃত্য করার জন্য তারা কাঠ এবং টিনের তৈরি একটি নাট্য মন্দির তৈরি করেছেন, এবং সেই নাট্য মন্দির বিভিন্ন ভৌতিক রহস্য রয়েছে। আমি স্থানীয়দের কাছ থেকে সেটা অবশ্যই জানবো এবং সেই নাট্য মন্দিরটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো। দেয়ালে বট বৃক্ষের মূল শিকড় চলে এসেছে। দেখেন কোথায় ছিল তাদের সেই গৌরব, আজ সবই এই দেয়ালের সাথে মাটির সাথে মিশ্রণ হয়ে গেছে। এই ধ্বংসাবশেষগুলো দেখলেই আপনার সেই জমিদারদের সম্পূর্ণ ইতিহাস মনে পড়ে যাবে, যে তৎকালীন সময়ে তাদের অবস্থা কেমন ছিল আর এখনই বা কেমন। তবে বর্তমানে যদিও এটি বাৎসরিক ভ্রমণকারীদের জন্য একটা আকর্ষণীয় জায়গা, তবে ভৌতিকভাবে বা ভৌতভাবে অবস্থার দিক থেকে কিছু উদ্বেগ রয়েছে। কারণ এই জমিদার বাড়ির ভিতরের অনেক প্লাস্টার আপনাদেরকে ইতোমধ্যে আমি দেখিয়েছি, ভেঙে পড়েছে, ছাদের অনেক অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সংস্করণ কার্যক্রম এতটা তৎপর হয়নি এ অবধি। তাই ভবিষ্যতে তদবির হবে কিনা বা এর সংরক্ষণ করার জন্য সংস্করণের কার্যক্রম হবে কিনা সেটা হয়তো আমাদের অজানা। এই জমিদার বাড়িটির ভবিষ্যৎ ধ্বংস ঝুঁকিতে রয়েছে, এটাই বাস্তব। পরিদর্শনের দিক থেকে আপনি ঢাকার গাবতলী বা মহাখালী থেকে বাস ধারা টাঙ্গাইল বা মানিকগঞ্জ হয়ে সাটুরিয়া অথবা সরাসরি নাগরপুর রোড ধরে এই পাকুটে আসতে পারেন। তবে জমিদার বাড়ির ছাদে উঠে দেখলাম প্রাকৃতিক মনোরম পরিবেশ। এই ছাদে পরন্ত বিকেলটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। আর এই ছাদ থেকেই চারিদিকের সবুজ গাছপালা দেখলে সত্যি মনটা একদম জুড়িয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা অলরেডি পাকুটিয়া জমিদার বাড়ির পূর্ব পাশে যে একটি তরফ আছে সেই তরফের ছাদে চলে আসছি। আর এই ছাদটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। এখন এই ছাদ থেকে যাব আমরা একদম মিডল পর্যায়ে, যে সবচেয়ে বড় ছাদ এবং সবচেয়ে বড় প্রাসাদ, সেই জমিদার বাড়ির মাঝখানের তরফে। এবং সেই মাঝখানের যে ছাদটা, আর মূলত বিশেষ আকর্ষণ হচ্ছে ওই ছাদে না গেলে কিন্তু আন্ধারকোটায় প্রবেশ করা যাবে না। বিকজ আন্ধারকোটায় প্রবেশ করতে গেলে এবং আন্ধারকোটাটা দেখতে হলে আমাদেরকে ওই মাঝখানের ছাদে যেতে হবে, এবং ছাদ থেকেই সেই চিলেকুঠার ওখান দিয়ে একটা সিঁড়ি নিচ দিকে চলে গিয়েছে, সেই গুপ্ত সিঁড়ি দিয়ে আমরা আন্ধারকোটায় যাব। দর্শক, ভিডিওটি কন্টিনিউ করুন। সমস্ত তথ্য বিবেচনায় নিয়ে বলি, এই বাড়ি শুধু একটি স্থাপত্য নয়, এটি বাংলা বঙ্গের জমিদারি, সামাজিক পরিবর্তন, ঔপনিবেশিক ও প্রাক স্বাধীনতা পরবর্তী সময়ের একটি জীবন্ত দলিল। আমরা যদি এই জমিদার বাড়িটি সঠিকভাবে সংরক্ষণ করি, ভবিষ্যতের জন্য এটি হতে পারে দেশের একটি মঙ্গলধর্মী ঐতিহ্যবাহী পর্যটন বা শিক্ষা কেন্দ্র। আজ আমরা এখানে এসে শুধু প্রাসাদ দেখছি না, ইতিহাসের এক
শেষ অধ্যায় স্পর্শ করেছি। যখন জুতা পায়ে সাইকেলে চেপে তারপরে ঘোড়ায় চেপে ছাতা মাথায় দিয়ে যেত, তাদের ধরে এনে ওই অন্ধকার ঘোড়ার মধ্যে রেখে হাত পা বেঁধে বুকে পাথর চাপা দিয়ে তাদের উপর নির্যাতন করা হতো। তো এই আন্ধারকোটায় কি কোনো সূর্যের আলো বা টর্চের আলো এগুলো প্রবেশ করে না? না, এটা লোকমুখে শুনেছি, লোকমুখে বা আমাদের মুরব্বী যারা ছিল তাদের কাছে শুনেছি যে ওখানে নাকি কোনো লাইটের আলো বা সূর্যের আলো যায় না। আচ্ছা প্রিয় দর্শক, সেই আন্ধারকোটার যে গোপন রহস্যটা সেটা আজ আমি আর কখনো লোকমুখে শোনার কোনো প্রয়োজন নাই, কোনো মানুষের কাছ থেকে গল্প শোনার কোনো প্রয়োজন নাই। আজকে আমি নিজে আপনাদেরকে সেই আন্ধারকোটার আসল রহস্যটা আপনাদেরকে দেখাবো এবং সুন্দরভাবে বিস্তারিত তুলে ধরবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। চলুন আমাদের সাথে। তো রানা ভাই, আমরা যে আন্ধারকোটায় যাব সেই আন্ধারকোটায় যাওয়ার রাস্তাটা কোন দিকে? এইদিকে আসেন আমার সাথে। ওই এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে না? ওটা কি নিচে নাকি দোতলায়? নিচে, একদম নিচে না? আচ্ছা ঠিক আছে, চলেন। প্রিয় দর্শক, আমার সত্যি একটু ভয় ভয় মনে হচ্ছে। ভাঙাচোরা সিঁড়ি বেয়ে বেয়ে আমরা নিচে চলে যাচ্ছি, কারণ এই জমিদার বাড়ির প্রায় এক তৃতীয়াংশ জায়গা মাটির নিচে দেবে গিয়েছে, আর এজন্যই আমাদের যেতে হবে মাটির নিচে একতলা, সেই একতলায়, কারণ সেখানে অবস্থিত আন্ধারকোটা। বিশেষ সতর্কবাণী, আমার ভিডিওটি দেখে কোনো পর্যটন বা কোনো ভাই বোনেরা যদি উৎসাহিত হয়ে এই আন্ধারকোটা দেখার জন্য কোনো ক্ষতি বা ভয় পেয়ে থাকেন বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য আমার চ্যানেল বা আমরা কোনোভাবেই দায়ী নই। কি ব্যাপার ভাই? দাদা ভাই, এখানে মোবাইলের ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছে আমার। ভাই এখানে এমন রেডিয়েশন আছে, এখানে জি একটু জোরে বলেন, একটু জোরে বলেন। এখানে এমন রেডিয়েশন আছে, মোবাইলের ফ্ল্যাশ বা টর্চ লাইট কোনো প্রকার আলো এখানে জ্বলে না ভাই। তাই? জি ভাই। এটা তো সত্যি, মানে আমি তো একদম সত্যি মানে অবাক হয়ে গেলাম। যত ভিতরে যাবেন তত অন্ধকার। আচ্ছা, আন্ধারকোটার রুম কোনটা? রুমটা এখন সিঙ্গেল করে, এই যে এটা না? দেখি একটু, দেখি। কই, আমি অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এইটা না? তো এইটা তো এখানে তো মানে একদম একদম ঘোর অন্ধকার। তো এখানে দরজা কোন দিকে সেটা বুঝবো কিভাবে? এখানে ফোনে কোনো কিছু তো বোঝা যায় না, তাই না ভাই? তো এখানে কি মানে সত্যি ওই মানুষ এখানে এনে এই রুমে আটকে রাখছে না? জি। এটাই ছিল জমিদারদের মানে আসল রহস্য আর আন্ধারকোটার এই কাহিনী। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনাদেরকে এই আন্ধারকোটার যে এমন একটা রেডিয়েশন আছে, এটা কোনো মোবাইলের লাইটই এখানে জ্বলে না। তো প্রিয় দর্শক, যারা বিশ্বাস করেন আর না করেন, আপনাদের কাছে অনুগ্রহ করে আমি রিকোয়েস্ট করতেছি, এটা হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটা, আর এটা পাকুটিয়া জমিদার বাড়ি নামেই প্রচলিত বা পরিচিত। তো আপনারা নিজ চোখে আন্ধারকোটা যদি দেখতে চান, বাস্তবে অনুভব করতে চান, তাহলে এই পাকুটিয়া জমিদার বাড়িতে আসবেন। এবং শুধু এই জমিদার বাড়ি না, আপনি এই পাকুটিয়া বাজার আছে, পাকুটিয়া গ্রাম আছে, এমন কোনো মানুষ নাই যে তারা এই আন্ধারকোটার ব্যাপারে কোনো কিছু না জানে। তারা সবই জানে। আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, পোলাপানের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন যে এই জমিদার বাড়িতে আন্ধারকোটা আছে কিনা। তো তারপরে বিশ্বাস করবেন, তারপরে আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। আন্ধারকোটাকে নিয়ে কেউ ফেক মনে করবেন না, এটা একদম 100% রিয়েল। স্থানীয় আঙ্কেলকে নিয়ে একটু পাকুটিয়া বাজারে যাব, একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন আছি পাকুটিয়া বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডেই এক ভাইয়ের দোকানে আসছি আমরা চা খাওয়ার জন্য। আপনারা এই জমিদার বাড়িতে বেড়াতে আসলে এই পাকুটিয়া বাস স্ট্যান্ডে এই চার দোকানে বসে চা খেতে পারেন। তো চা খেতে খেতে এলাকার কিছু প্রবীণ ব্যক্তিদের সাথে একটু আলাপ আলোচনা হলো, এবং একজনের সাথে একটু আলোচনা করব সেই পাকুটিয়া জমিদার বাড়ির আন্ধারকোটার যে বিষয়টা সেটা নিয়ে। আপনার বাড়ি কোথায়? পাকুটিয়া? জি। তো এই পাকুটিয়া বর্তমানে যে পাকুটিয়া কলেজ, পাকুটিয়া জমিদার বাড়ি তৎকালীন সময়ে, তো এই জমিদারদের যে
এই ইতিহাসমূলক একটি আন্দারকোটা আছে, তো এই আন্দারকোটা সম্বন্ধে আপনি কতটুকু জানেন এবং কি জানেন একটু বলেন। আমি কি একটু যতটুকু জানি, এখন আন্দারকোটাটা হলো পূব সাইডে। পূব সাইডে একটা সিঁড়ি আছে, সিঁড়ির কাছাকাছি হবে। আমি অনেক তো এই জমিদাররা কি মানুষকে ভালোবাসতো নাকি জুলুম নির্যাতন করতো? কিছুটা জুলুম নির্যাতন করতো। ও আচ্ছা আচ্ছা, তার কাছে আসতে জি জি জি। তারা কি সুন্দরভাবে চলে গেছে তাদের রাজত্ব ছেড়ে, নাকি তারা রাতের আধারে পালিয়ে গেছে? রাতের আধারে পালিয়ে গেছে। রাতের আধারে পালিয়ে গেছে এই জমিদাররা, না? ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। চা খাওয়ার পর আবার চলে আসলাম জমিদার বাড়িতে। এখন যাব সেই ভৌতিক নাট্য মন্দিরে, যেখানে ভূতের রহস্য এখনো। প্রিয় সুধী, সামনে চোখ রাখুন, এই মাঠের এক পাশে আছে সেই পুরনো কাঠ ও টিনের তৈরি নাট্য মন্দির। এক সময় এখানে গান বাজনা, নাচ, আড্ডার আয়োজন হতো জমিদার পরিবার ও গ্রামীণ জনসাধারণের মেলাবন্ধনে। প্রথমেই বলি, এই মঞ্চ নির্মিত হয়েছিল জমিদার বাড়ির আয়োজনের এক অংশ হিসেবে। যেমন উৎসব, নাট্য সংস্কৃতির মঞ্চ হয়ে উঠেছিল এই নাট্যমন্দির। কিন্তু একসময় সেই ছন্দ ভেঙে যায়, মঞ্চ একসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে, অনুষ্ঠান আড্ডার গুঞ্জন স্তব্ধ হয়ে আসে। লোককাহিনীতে বলেছে, এক সন্ধ্যায় এক নামকরা নর্তকী এই মঞ্চে নাচ শেষ করে তিনি উপরে দোতলায় আত্মহত্যা করেন। ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন তা আজও সঠিকভাবে জানা যায়নি। আজ আমি এখানে দাঁড়িয়েই মঞ্চটি ঘুরে দেখছি। দেখুন, কাঠের ট্রাসগুলো এখনো সেটে গেছে, কিন্তু সেই যুগের কাঠগুলো এবং কাঠের মধ্যে যে রং দেওয়া এবং বার্নিশ করা, সেগুলো ঠিক এখনো সেই আগের মতোই বিদ্যমান রয়েছে। সত্যি সেই যুগের কাঠ মিস্ত্রিদের তারিফ করতে হয়। তো এটার নাম হলো এই নাট্য মন্দির, নাট্যশালা, মানে জমিদারদের নাট্যশালা। এখানে তারা কি করতো? এখানে তারা নাচ গান, বিভিন্ন আমোদ প্রমোদ জিনিস এখানে করতো, না? ওই মদ খাইতো, তারপর নাচ দেখতো, এই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটা কি সম্পূর্ণ কাঠের তৈরি? সম্পূর্ণ কাঠের তৈরি। সম্পূর্ণ, না? তো এই খুঁটি আছে কতগুলা এখানে? এই যে খুঁটিগুলা 32টা খুঁটি আছে। সম্পূর্ণ কাঠের খুঁটি, না? আর এগুলো কি কাঠ দিয়ে বানানো? শাল কাঠ দিয়ে, না? তো এটা আনুমানিক বয়স কত এই নাট্য মন্দিরের? 110 বছর। 110 বছর, মানে শুধু কাঠের তৈরি, এখনো এইভাবেই আছে। এই নাট্য মন্দিরকে ঘিরে অনেক ভয়ানক রহস্য রয়েছে। চলুন স্থানীয় একজনের সাথে চা খেতে খেতে সেই ভয়ের রহস্যটা আমরা একটু জেনে নেই। প্রিয় দর্শক, চা খেতে খেতে চায়ের দোকানে অলৌকিক একটা ঘটনা এই মুহূর্তে আমি জানতে পেলাম। আর এই ঘটনাটা কি, সেই নাট্য মন্দির নিয়ে আপনাদের সামনে যে একটা ক্লিপ আমি তৈরি করেছি, সেই নাট্য মন্দিরের একটি অজানা রহস্য এই স্থানীয় প্রবীণ এক আঙ্কেলের কাছ থেকে আপনারা শুনেন, যে ওখানে কেন ভৌতিক রহস্য ওই নাট্য মন্দিরটাকে ঘিরে। তো আঙ্কেল, ওই নাট্য মন্দিরে কি হয়েছিল কথাটা আবার বলেন। এটা অনেক পূর্বের সময় আমরা পাঁচের কাছে শুনেছি যে একটা বাইজি মানে নর্তকী মারা গেছিল, ফাঁসি দিয়ে মারা গেছিল। কোথায় মারা গেছিল? নাট্য মন্দিরের উপরে মারা গেছিল, ওইটা আত্মহত্যা করছিল। তখন ওইটা অনেক খোঁজাখুঁজি করার পর পায় না, তখন ওই পয়সাগুলা রক্ত পড়তেছিল, মানে লাশ পচে গেলে যখন টাপড় টপড় করে রক্ত পড়েছিল নিচে, তখন মানুষ বুঝতে পারছে যে উপরে একটা লাশ আছে। তো সেখান থেকে নাট্য মন্দিরে একটা ভৌতিক রহস্য। তো সেখান থেকে নাট্য মন্দিরের ধারের পাশ দিয়ে কোনো মানুষ দিনে বা রাত্রে চলাফেরা করে না দর্শক, কারণ ওখানে ভূত পেত্তির উপদ্রব বেড়ে গিয়েছে সেই শুরু থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই পুরনো জমিদার বাড়ির এক কোণে। এখানে জমিদারদের স্থাপিত সেই দুর্গা মন্দিরটি পরিত্যক্ত। এই মন্দির এক সময় জমিদার পরিবারের এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য পূজা অর্চনার কেন্দ্র ছিল। বহু বছর আগের সুনাম, ভিড়, উৎসব, আনন্দ এখন শুধু স্মৃতিতে গেঁথে রয়েছে। মন্দিরের প্রবেশপথ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে,
টিনের বা কাঠের ছাদ একদম ফেটে চৌচির হয়ে গেছে। দেয়ালে শৈবাল জমেছে, আবহমান সময়ের সাক্ষী এখানেই সবই ধরে আছে। তো আঙ্কেল, আপনার পেছনে যে দেখা যাচ্ছে এটা আসলে কি, আর এখানে কি করা হতো? এটা দেব মন্দির, মূলত এখানে জমিদারদের মূর্তি থাকতো, এরা তারা এখানে দুর্গাপূজা করতো। জমিদাররা দুর্গাপূজা করতো এটা, না? আর এই দুর্গাপূজার এটা তাহলে এটা দুর্গা মন্দির। আর এটার নির্মাণ তারিখটা কি আপনার জানা আছে? নির্মাণ তারিখ 1915 সাল। যদিও মন্দিরটি পরিত্যক্ত পড়ে আছে, তবুও প্রতিবার পূজার সময় স্থানীয়রা একটু ক্লাসিক পোশাকে এসে চমক দেখান, আলো জ্বালিয়ে রাখেন এবং এটা সামনে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে। প্রিয় সুধী, এই ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আমার কষ্টটুকু সার্থক বলে মনে হবে। তো অনুরোধ থাকবে আমার ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ ট্রাভেলস বিডি সুজনের সাথে থাকার জন্য।